আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ফিজিক্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম এবং আমি তোমাদের ইনস্ট্রাক্টর হিসেবে আছি আবিদ আব্দুল্লাহ, পড়াশোনা করছি বুয়েটে। সো আজকের ক্লাসটায় আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অর্থাৎ আমাদের প্রথম পত্রের সর্বশেষ যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারের উপর আলোচনা করব। সো আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ক্লাসের যে আলোচনা সেটা শুরু করি। সো প্রথমেই দেখো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই চ্যাপ্টারটা পড়ে আমরা যা যা শিখবো অর্থাৎ যে টপিকগুলো আজকে আলোচনা করা হবে সেগুলোর নাম আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আদর্শ গ্যাস জিনিসটা আসলে কি, আদর্শ গ্যাস জিনিসটা আসলে কি সেটার একটা সংজ্ঞা বা ডেফিনেশন এই জায়গাটার মধ্যে দেয়া আছে। আচ্ছা, আদর্শ গ্যাস কি জিনিস? আদর্শ গ্যাস হচ্ছে যেই গ্যাসগুলা, দেখো নাম শুনে তো বোঝা যাচ্ছে এটা একটা গ্যাস, রাইট? সো যেই গ্যাসগুলা তোমার বয়েলের সূত্র চার্লসের সূত্র এবং গে-লুসাক বা চাপীয় সূত্র, এই তিন রকমের সূত্র তারা হচ্ছে মানবে বা ফলো করবে, সেই গ্যাসগুলোকে আমরা বলবো কি আদর্শ গ্যাস। আর যদি না মানে সেই ক্ষেত্রে কি সেগুলো আদর্শ গ্যাস হবে না, রাইট? সো এই কথাটা এখানে আসলে বলা আছে। আর একটা গ্যাস যদি আদর্শ গ্যাস না হয়, সেগুলো যদি এই তিনটা ফর্মুলা বা ক্রাইটেরিয়া না মিট আপ করে, সেই ক্ষেত্রে আমরা সেগুলোকে বলবো হচ্ছে বাস্তব গ্যাস। ঠিক আছে, বাস্তব গ্যাস বলবো, এই যেখানে লেখা আছে সেটাকে বলা হচ্ছে রিয়েল গ্যাস অর বাস্তব গ্যাস। ঠিক আছে, তো এই জায়গাটার মধ্যে আমরা এই ধরনের আলোচনাগুলো দেখে নিলাম। এবার পরবর্তী স্লাইডে আমরা হচ্ছে আদর্শ গ্যাসের কিছু বৈশিষ্ট্যগুলো দেখতে পাবো। ঠিক আছে, তো অলরেডি হচ্ছে কিছু বৈশিষ্ট্য আমরা আগের সংজ্ঞাতে চলে এসেছে এবং আমাদের হচ্ছে পরবর্তীতে আমরা ফর্মুলাটার আরো ভিতরে যাব, আমরা আরো হচ্ছে ব্যাখ্যা দেখব, আরো এক্সপ্লেনেশন দেখব। তার আগে বলে রাখি, আমি একটু আগে যেটা বললাম যে আদর্শ গ্যাস কি করে, আদর্শ গ্যাস হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং চাপীয় সূত্র ফলো করে। এই তিনটা সূত্রকে কম্বাইন করে আমরা একটা সূত্র পাই, সেটা হচ্ছে PV = nRT। ঠিক আছে, এই ফর্মুলাটা থেকে কি করবে, আদর্শ গ্যাসগুলা ফলো করবে বা মিট আপ করবে, রাইট? সো এই দেখো লেখা আছে যে PV = nRT, এই ফর্মুলাটা আদর্শ গ্যাসগুলা মেনে চলবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আসলে বলা, এখানে আদর্শ গ্যাসের সংজ্ঞাটাও তোমরা দেখতে পাচ্ছ। সো ওভারঅল আদর্শ গ্যাসের কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা এই স্লাইডটাতে দেখতে পেলাম। ঠিক আছে, আমরা পরের স্লাইডটাতে যাচ্ছি। সো পরের স্লাইডে আমরা যে আমাদের যেটা আমি একটু আগে বলেছিলাম যে আমাদের আদর্শ গ্যাসগুলো হচ্ছে কি করে, আদর্শ গ্যাসগুলো হচ্ছে তিন রকমের ফর্মুলা ফলো করে। সো ফর্মুলা, আচ্ছা আসতেছে, স্লাইডটা লোড হচ্ছে, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, স্লাইডগুলো আসুক, আমরা একটু ওয়েট করি। সো দেখো আমাদের হচ্ছে কি বললাম যে আমাদের আদর্শ গ্যাস হচ্ছে এই সূত্রগুলো অ্যাকচুয়ালি ফলো করবে। ঠিক আছে, আচ্ছা তো এটা আমাদের অলরেডি বলা হয়ে গেছে। এবং বয়েলের সূত্রের ব্যাপারগুলো আমি একটু ব্যাখ্যাতে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা একটু কুইকলি আগাবো এবং কুইকলি আগে আমরা ব্যাখ্যাটাতে চলে যাব। তো আমাদের বয়েলের চার্লসের সূত্র, প্রথমে হচ্ছে আমরা বয়েলের সূত্রের আগে চার্লসের সূত্রটা এখানে দেয়া, আমি তার আগে এক কাজ করি, বয়েলের সূত্রটা তোমাদেরকে একটু দেখাই। হয়তো প্রিভিয়াস স্লাইডে আমাদের প্রিভিয়াস স্লাইডে বয়েলের সূত্রের আলোচনা আছে, এটা আমাদের স্কিপ হয়ে গেছিল, সেটা একটু দেখাই। বয়েলের সূত্র কি বলে? বয়েলের সূত্র বলে একটা যে কোনো গ্যাস হোক, আদর্শ হোক বাস্তব হোক, তার হচ্ছে টোটাল PVT অর্থাৎ চাপ, আয়তন এবং তাপমাত্রা, তিনটা ক্রাইটেরিয়া নিয়ে ধরো আমরা চিন্তা করতেছি। তো আমাদের বয়েলের সূত্রের ক্ষেত্রে কি হবে, বয়েল, আচ্ছা আরেকটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে ধরো মোল সংখ্যা বা গ্যাসের পরিমাণ, রাইট? তো বয়েলের সূত্রের ক্ষেত্রে আমরা প্রথম দুইটা P আর V নিয়ে ডিল করব, বাকি যে দুইটা থাকবে অর্থাৎ তাপমাত্রা আর আমাদের গ্যাসের পরিমাণ, সেই অংশটুকু হচ্ছে ধ্রুবক থাকবে। অর্থাৎ এই দুইটা কি হবে বলো, এই দুইটা হচ্ছে কনস্ট্যান্ট হবে। আচ্ছা, তাহলে এই P আর V এর মধ্যে আমাদের সম্পর্কটা কিরকম? বয়েলের সূত্রানুসারে P আর V এর সম্পর্কটা হচ্ছে P = 1/V, অর্থাৎ যদি তোমার আয়তন বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে কি হবে, চাপ হ্রাস পাবে, এবং আয়তন যদি হ্রাস পায় সেই ক্ষেত্রে চাপ কি হবে, বৃদ্ধি পাবে। এই জিনিসটাকে আমরা এবার এরকমও বলতে পারি যে PV হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, PV হচ্ছে কনস্ট্যান্ট। তো আমরা হচ্ছে এই জিনিসগুলো দেখলাম, এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্রটা গেল। এর পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের চার্লসের যে সূত্রটা, সেই চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব। সো চার্লসের সূত্রে আমরা কি দেখতেছি, চার্লসের সূত্রে আমরা দেখব হচ্ছে এটার মধ্যে আমাদের P আর আমাদের N, এই দুইটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। এই দুইটা কি থাকবে ভাইয়া,
এই দুইটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। কি বলতেছি আমরা এখন চার্লসের সূত্র পড়ব এবং চার্লসের সূত্রে আমাদের পি আর এন এই দুইটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, রাইট? তাহলে বাকি রইল কোন দুইটা? ভি আর টি, তাই না? বাকি যে দুইটা রইল সেটা হচ্ছে ভি আর টি। তো এখান থেকে আমরা ভি আর টি এর মধ্যে যে রিলেশন সেটা দেখতে পাবো। তো ভি আর রিলেশনটা কি, আমি আগে ফর্মুলাটা লিখি তারপর আমরা ব্যাখ্যায় যাব। ফর্মুলাটা হচ্ছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন ধরো ভি নট, ঠিক আছে? এখন তুমি করলা কি, ভি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে তুমি তাপমাত্রা পরিবর্তন করতেছো। কতটুকু পরিবর্তন করলা? তুমি থিটা পরিমাণ পরিবর্তন করলা। এখন এই থিটা পরিমাণ পরিবর্তন করাতে নতুন তাপমাত্রা আমার আয়তন ধরো ভি থিটা, তাহলে আমরা কি বলতে পারি? ভি থিটা ইকুয়ালস টু ভি নট প্লাস থিটা প্লাস এই যে কেটে যাচ্ছে ডিভাইডেড বাই 273 ইনটু ভি নট, ঠিক আছে? আমরা হচ্ছে এই জিনিসটা বলতে পারি যে ভি থিটা ইকুয়ালস টু ভি নট প্লাস থিটা ইনটু ভি নট ডিভাইডেড বাই 273। সো এখান থেকে আলটিমেটলি কি লেখা যায় বলো? এখান থেকে আলটিমেটলি পরের লাইনটা নিচে লিখি ধরো। এখান থেকে কি লেখা যায়? ভি থিটা ইকুয়ালস টু হচ্ছে ভি নট কমন নিলাম, তাহলে কি থাকবে? 1 প্লাস 273 ডিভাইডেড উপরে হচ্ছে থিটা। এখান থেকে আলটিমেটলি দেখো তুমি যদি যোগ বিয়োগ করো তাহলে উপরের অংশটুকুতে কি আসবে বলো ভাই? উপরের অংশটুকুতে আসবে হচ্ছে থিটা প্লাস 273 আর নিচে আছে হচ্ছে 273। উপরে থিটা প্লাস 273 মানে কি বলো? আমরা আমাদের সেলসিয়াস স্কেলে যে তাপমাত্রা অর্থাৎ থিটা, এটাকে কেলভিন স্কেলে কম্পেয়ার করে ফেললাম বা কনভার্ট করে ফেললাম অ্যাকচুয়ালি। সো আমাদের এখান থেকে আসলে কি আসতেছে? এখান থেকে আসতেছে হচ্ছে ফাইনালি ভি থিটা ইকুয়ালস টু ভি নট ইনটু টি ডিভাইডেড বাই 273। ক্লিয়ার? সো এটাই হচ্ছে আমাদের আসলে আমাদের কিসের ফর্মুলা? এটাই হচ্ছে আমাদের চার্লসের ফর্মুলা। সো এখান থেকে দেখো ভি নট মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে আয়তন সেটা কি কনস্ট্যান্ট, তোমার 273 কি কনস্ট্যান্ট। সুতরাং তোমার ভি যেটা সেটাকে আমরা কি বলতে পারি? প্রপোর্শনাল টু টি, ঠিক আছে? ভি প্রপোর্শনাল টু আমরা বলতে পারি হচ্ছে টি, এই যে এখানে লেখা আছে। সো চার্লসের সূত্র অনুসারে আমরা কি বলতে পারি ভাইয়া? ভি হচ্ছে প্রপোর্শনাল টু টি। তো একই রকম ভাবে ভি যদি প্রপোর্শনাল টু টি হয় তাহলে আমরা লিখতে পারি হচ্ছে v1 ডিভাইডেড বাই v2 ইকুয়ালস টু t1 ডিভাইডেড বাই t2, রাইট? সো আমাদের চার্লসের সূত্র নিয়ে আমাদের মোটামুটি আলোচনাটা কনফার্ম। আমি যে জিনিসটা এখানে লিখলাম সেগুলাই এখানে হচ্ছে আসলে ব্যাখ্যাটা বলা। সুতরাং v থিটা মানে হচ্ছে v নট প্লাস থিটা ইনটু v নট ডিভাইডেড বাই 273। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমরা দেখলাম, এটার আলোচনা করা হইলো। এবার পরবর্তীতে আমরা হচ্ছে চার্লসের সূত্র দেখব এবং চার্লসের যে সূত্রটা সেটাও হচ্ছে আমাদের চাপীয় সূত্র দেখব। চাপীয় সূত্রটাও আমাদের চার্লসের সূত্রের মতোই। তো আমাদের চাপীয় সূত্রটা কি বলে? চাপীয় সূত্র হচ্ছে আমাদের এন এবং ভি এই দুইটা এবার কনস্ট্যান্ট থাকবে। তাহলে বাকি রইল কি? পি আর টি, বাকি রইল হচ্ছে আমাদের পি আর টি। এই দুইটার মধ্যে রিলেশন দেখব হচ্ছে আমরা আমাদের চাপীয় সূত্র থেকে। সো এখানেও একই ঘটনা। আমাদের এই যে ফাইনালি যে ফর্মুলাটা তুমি এখানে ব্যাখ্যাটা যদি একটু পড়ো, অর্থাৎ তুমি 0 ডিগ্রি থেকে তাপমাত্রা বাড়াচ্ছ, বাড়ায় থিটা ডিগ্রি করলা। সো থিটা ডিগ্রিতে গিয়ে তোমার পি এর ভ্যালু অর্থাৎ পি থিটা হবে অ্যাকচুয়ালি পি নট ইনটু টি ডিভাইডেড বাই 273। আমি একটু আগে যেরকম হচ্ছে দেখাইলাম না ভি নট ভি থিটার ক্ষেত্রে, ওই একই প্রসেসে এই জিনিসটা হচ্ছে বিল্ড আপ হয়েছে, রাইট? সো এখান থেকে হচ্ছে ফাইনাল আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে পি প্রপোর্শনাল টু টি। আমরা বলতে পারি হচ্ছে পি প্রপোর্শনাল টু টি, যে এটা এখানে হচ্ছে লেখা। তো এই গেল হচ্ছে আমাদের চাপীয় সূত্র, চার্লসের সূত্র, বয়েলের সূত্র, তিনটা সূত্রের আলোচনা করা হইল। তো এরপরে হচ্ছে আমরা কি দেখব? এরপরে হচ্ছে আমাদের কিছু ম্যাথ দেখা হবে। সো আমরা আস্তে আস্তে ম্যাথের দিকে ঢুকে যাচ্ছি, রাইট? প্রথম ম্যাথটাতে যাই, দেখি প্রথম ম্যাথে কি বলা। প্রথম ম্যাথে বলছে হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা। সো তাপমাত্রার একটা ক্রাইটেরিয়া বলে দিছে। তারপর চাপ, স্বাভাবিক তাপমাত্রা, স্বাভাবিক চাপ। তো বায়ুকে সংনমিত করে আয়তন অর্ধেক করা হয়েছে। অর্থাৎ পূর্বে যদি আয়তন v1 হয়, বর্তমান আয়তন হচ্ছে v1/2, অর্থাৎ v2 কে আমরা কি বলতে পারি? v1/2। আয়তনকে অর্ধেক করা হয়েছে। তো এখন বলতেছে কি যে চূড়ান্ত চাপ কত? বলতেছে হচ্ছে চূড়ান্ত চাপ কত। খেয়াল করে দেখো, পুরো প্রশ্নটার মধ্যে শুধুমাত্র আয়তন v আর চাপ p,
এই দুইটা জিনিস নিয়ে কিন্তু ডিল করা হচ্ছে। সো আমরা কোন ফর্মুলাটা ইউজ করব বলো? আয়তন আর চাপের রিলেশন কোন ফর্মুলাতে দেখছিলাম? বয়েলের ফর্মুলাতে দেখছিলাম। সো আমরা হচ্ছে P1 V1 ইকুয়ালস টু হচ্ছে P2 V2 এই ফর্মুলাটা ইউজ করব। সো প্রথমটার ক্ষেত্রে দেখো তোমার স্বাভাবিক চাপ বলে দিছে না? স্বাভাবিক চাপ মানে কত? P1 এর ভ্যালু হচ্ছে 101,325 101,325 প্যাসকেল। V1 এর ভ্যালু V1 ই লেখা থাকুক, P2 ইনটু V2 মানে কত? V1 ডিভাইডেড বাই 2, রাইট? সো এখান থেকে আলটিমেটলি আমি কি লিখতে পারি? আলটিমেটলি লিখতে পারি হচ্ছে P2 মানে হচ্ছে আগের যে চাপ ছিল সেটা দ্বিগুণ হয়ে গেল। ক্লিয়ার? অর্থাৎ খুবই সিম্পল, কিন্তু এটার জন্য ম্যাথ যে করছি এই তো অনেক, ম্যাথই তো করা লাগবে না। তোমার আয়তন যদি অর্ধেক হয়ে যায়, বয়েলের সূত্র অনুসারে কি হবে? যেহেতু ব্যস্তানুপাতিক, আয়তন অর্ধেক হয়ে গেলে তার মানে চাপ দ্বিগুণ হয়ে যাবে। ক্লিয়ার? সো এটা খুবই সিম্পল একটা ম্যাথ ছিল অ্যাকচুয়ালি। এটা হচ্ছে ধরো তোমাদের, আচ্ছা এবারে যে কোশ্চেনটা সেটা একটু খেয়াল করো। এবারে হচ্ছে আমরা যে ম্যাথটা করব, এখানে হচ্ছে কি কি বলা একটু খেয়াল করি আমরা। আমাদের এখানে বলে দিছে যে একটা সিলিন্ডারের ভিতর অক্সিজেন অর্থাৎ O2 অক্সিজেন গ্যাস সংরক্ষিত আছে। সেই অক্সিজেন গ্যাসের আয়তন বলা, তাপমাত্রা বলা। ক্লিয়ার? এবং চাপও বলে দিছে। এরপরে বললো কি, আমরা তাপমাত্রার কোনো পরিবর্তন করলাম না, তাপমাত্রা স্থির রাখলাম এবং কিছু পরিমাণ অক্সিজেন বের করে দিলাম। আমরা তাপমাত্রা স্থির রাখলাম যদিও, বাট কিছু পরিমাণ অক্সিজেন ওই সিলিন্ডার থেকে বের করে আনলাম। তার মানে কি, আমাদের অক্সিজেন গ্যাসের যে পরিমাণটা সেটা চেঞ্জেস হইলো বা হেরফের হইলো। এখন বলছে কি, এই যে তুমি অক্সিজেনের বের করে আনলা, সেই কারণে চাপ হচ্ছে কমে গেছে। আগে চাপ ছিল হচ্ছে 2.5 ইন্টু 10⁵, আর এখন চাপ হয়েছে হচ্ছে 1.3 ইন্টু 10⁵। ক্লিয়ার? এখন আমাদেরকে বলছে ব্যবহৃত বা বের করে আনা অক্সিজেনের পরিমাণ কত। খুব সিম্পলি আমরা করে ফেলতে পারি। এটার জন্য আমাদের প্রথমে করতে হবে কি, তুমি যেহেতু তাপমাত্রা স্থির রাখছো, তুমি প্রথমে হচ্ছে P1 V1 ইকুয়ালস টু P2 V2 এই ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি হচ্ছে দেখো চাপের পরিমাণ P2 এর মান দেয়া, বাট V2 এর মান অর্থাৎ চাপের এতটুকু পরিবর্তন হওয়ার কারণে আয়তনের কতটুকু পরিবর্তন হলো সেটা তো আমরা জানি না, তাই না? আমরা এই কারণে করব কি, আমরা হচ্ছে এখান থেকে এই ফর্মুলা ইউজ করে V2 এর মান বের করব। অর্থাৎ সবকিছু আমরা জানি, আমাদেরকে সিলিন্ডারে যে P1 যেটা সেটা জানি, আমাদের যে V1 মিটার কিউবে এটাও আমরা জানি, P2 এর ভ্যালু আমরা জানি। এখান থেকে V2 এর ভ্যালু এটা আমরা প্রথম স্টেপে বের করব। এটা হচ্ছে আমাদের কত বলো? এটা হচ্ছে আমাদের স্টেপ 1 এর কাজ। ক্লিয়ার? এরপর আমরা করব কি, এরপরে হচ্ছে আমরা এখান থেকে পরবর্তীতে একটা স্টেপ 2 তে যাব। স্টেপ 2 তে আমরা হচ্ছে P2 V2 ইকুয়ালস টু হচ্ছে nRT এই ফর্মুলা আমরা ইউজ করব। P2 V2 ইকুয়ালস টু nRT এই ফর্মুলা ইউজ করব। ক্লিয়ার? সো এখান থেকে দেখো তুমি P2 এর মান তো এই যে কোশ্চেনে দেয়া আছে, V2 এর মান তুমি এখান থেকে বের করলা, এই দুইটা মান তুমি জানো। আর এর মান কত? আর কে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। আর কে বলা হয় কি ভাইয়া? মোলার গ্যাস ধ্রুবক। হয়তো এটার আলোচনা আমাদের এখনো আসে নাই, বাট ম্যাথ করতে গিয়ে আমি এটা তোমাদেরকে বলে দিচ্ছি। আর কে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। এটার ভ্যালু হচ্ছে 8.314 জুল কেলভিন ইনভার্স 1 মোল ইনভার্স 1। এটা হচ্ছে আমাদের আর এর মান এবং আর এর একক। ক্লিয়ার? সো আর এর মানও তুমি জানো, তুমি টি এর মান তো জানোই, টি এর তো কোনো পরিবর্তন করে নাই। সো টি এর ভ্যালু কত ইউজ করবা? 300 কেলভিন ইউজ করবা। সরি, টি এর ভ্যালু হচ্ছে 300 কেলভিন ইউজ করবা। তাহলে সবকিছু জানি, এন এর মান জানি না। এখন দেখো এন মানে কি বলো? এন মানে হচ্ছে ডব্লিউ ডিভাইডেড বাই এম। এখন এই ডব্লিউ মানেই তো হচ্ছে তোমার ওই ব্যবহৃত গ্যাসের পরিমাণ, কতটুকু গ্যাস ব্যবহার করা হইলো, রাইট? সো আমরা করব কি, এখান থেকে ডব্লিউ এর মান বের করব। এই ডব্লিউটুকুই হচ্ছে দ্বিতীয় সিনারিওতে আমাদের ডব্লিউ বা অক্সিজেন গ্যাস যতটুকু আসলে সিলিন্ডারের ভিতর আছে সেই পরিমাণটা। আবার প্রথম ক্ষেত্রে তোমার কাছে যে P1 V1 আছে, P1 V1 ইকুয়ালস টু nRT। এটার ক্ষেত্রে তুমি করবা কি, এটার ক্ষেত্রে W1 ডিভাইডেড বাই mRT। এখান থেকে তুমি W1 বের করবা, আর দ্বিতীয় ক্ষেত্রে যখন ওই যে কিছু পরিমাণ গ্যাস বের করে নিয়ে যাওয়া হইলো, তারপর তুমি W2 বের করবা। তার মানে কি, কিছু পরিমাণ গ্যাস বের করে নিচ্ছি, তার মানে W2 এর যে ভ্যালু সেটা W1 থেকে কম। আমরা তাহলে কি করব, ফাইনালি আমাদের ব্যবহৃত বা যে অক্সিজেনটুকু বের করে নিয়ে আসা হয়েছে সেটার মান বের করব। সেটার মান কত? তাইলে সেটার মান হচ্ছে W1 মাইনাস W2 এত গ্রাম। ক্লিয়ার? খুবই সিম্পল। তাহলে তিনটা ধাপ ফলো করব। প্রথমে হচ্ছে
সবকিছু থেকে V2 বের করব, V2 বের করার পর P2 V2 এখান থেকে W2 বের করতে পারবো। আবার এই প্রথমটা থেকে P1 V1 অর্থাৎ এই যে আগের যে চাপ আগের যে আয়তন সেখান থেকে আমি W1 বের করতে পারবো। সো W1 থেকে W2 যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের কতটুকু অক্সিজেন বের করে আনা হয়েছে সেই মানটুকু চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে পরের যে ম্যাথ সেটাতে চলে যাই। আমাদের স্লাইডটুকু আসুক, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, এই যে দেখো এখানে একটা স্লাইড চলে এসেছে, ঠিক আছে, স্লাইডটা চলে আসছে, আমরা এখান থেকে একটা ম্যাথ দেখতে পাচ্ছি। এই ম্যাথটা খুব বেশি ইম্পর্টেন্ট, এই টাইপের যে ম্যাথগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। সো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে কি বলতেছে যে ধরো আমি যদি ছবি আঁকি, এখানে ছবিটা দেখো, এটা হচ্ছে একটা হ্রদ, এটা হচ্ছে হ্রদের তলদেশ, এটা হচ্ছে হ্রদের উপরের সারফেস। ক্লিয়ার? তো হ্রদের তলদেশে একটা বুদবুদ ক্রিয়েট করা হইলো, সেই বুদবুদটা যখন উপরে আসছে তখন তার ব্যাস, তার যে ব্যাস, বুদবুদের যে ব্যাস সেটা হচ্ছে দ্বিগুণ হয়ে গেছে। তোমরা কি জানো ব্যাস দ্বিগুণ হওয়া মানে কি? ব্যাসার্ধ দ্বিগুণ হওয়া। আর বুদবুদের যদি ব্যাসার্ধ দ্বিগুণ হয় তার আয়তন কত গুণ হবে বলো? আয়তনের ফর্মুলা হচ্ছে v = 4/3 পাই r কিউব। ক্লিয়ার? তাহলে ব্যাস যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে 2 টু দি পাওয়ার কিউব অনুসারে আয়তন হচ্ছে 8 গুণ হয়ে যাবে। এটা তো বুঝলাম। তার মানে উপরে যে আয়তনটা সেটা হচ্ছে 8 গুণ হয়ে গেছে। ক্লিয়ার? উপরের আয়তন হচ্ছে 8 গুণ, অর্থাৎ নিচে যদি আয়তন v1 হয় উপরের আয়তন হচ্ছে 8v1। আচ্ছা, নিচে ধরো চাপ হচ্ছে P1, উপরে হচ্ছে চাপ P2। এখান থেকে হচ্ছে আমরা আমাদের ম্যাথের কাজে চলে যাব। আমাদের ম্যাথটা কি বের করতে বলছে? আমাদের ম্যাথটাতে বলছে এই হ্রদের গভীরতা কত, অর্থাৎ এই যে লেন্থটুকু সেই এইচ এর মান আমাদেরকে বের করতে বলছে। আমরা জাস্ট সিম্পলি ওই যে P1 V1 = P2 V2 যে ফর্মুলা ম্যাথ করছিলাম ওইটা অ্যাপ্লাই করব। এখন এখান থেকে খেয়াল করে দেখো P1 মানে কি? P1 মানে হচ্ছে উপরে যে বায়ুমণ্ডলের চাপ কাজ করতেছে ওইটা তো আছেই, তার পাশে এই পানির যে চাপটুকু এটা এক্সট্রা কাজ করবে, অর্থাৎ P1 মানে হচ্ছে P2 + H rho g। ঠিক আছে? এটা হচ্ছে পানির এক্সট্রা চাপ সহ টোটাল যে P1 সেটার মান। আর V1 দেখো, V1 মানে নিচে বুদবুদের মান, সেটা হচ্ছে V1 = হচ্ছে উপরে হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ P2 আর V2 এর ভ্যালু কত? 8v1। V2 এর ভ্যালু হচ্ছে 8v1। এখান থেকে অনেক কিছু কাটাকাটি চলে যায়, V1 কাটা। ক্লিয়ার? তারপর হচ্ছে এই P2 তো কাটতে পারবো না, তাই না? P2 কাটা যাবে না, বাট V1 হচ্ছে কাটা। এখান থেকে হচ্ছে আমরা কি করব? আমরা হচ্ছে H এর মানটা বের করব। ক্লিয়ার? এখান থেকে হচ্ছে আমরা H এর যে মানটা সেটা বের করে ফেলবো। তো কত আসবে দেখো, H এর মান হচ্ছে অ্যাকচুয়ালি 8P2 - P2 অর্থাৎ 7P2 আর ডিভাইডেড বাই হচ্ছে রো জি। এখান থেকে জাস্ট 8 এর আমাদের H এর যে মান সেটা চলে আসবে। এখানে P2 মানে কত? P2 মানে হচ্ছে অলরেডি বললাম এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলীয় যে চাপ সেটা। সো P2 এর ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি 7 × 101 325। এটা হচ্ছে আমাদের P2 এর ভ্যালু, রো জি। তো সবকিছুর মান বসায় দাও, তোমার আনসার চলে আসবে। ক্লিয়ার? সো এই ম্যাথটা হচ্ছে খুব ভেরি ইম্পর্টেন্ট একটা টাইপ। এটা ঘুরে ফিরে অনেক জায়গাতে এডমিশন পরীক্ষাতেও দেখা যায়, বোর্ড পরীক্ষাতেও দেখা যায়। সো আমরা এই ম্যাথটা সম্পর্কে একটু কেয়ারফুল থাকবো। আচ্ছা, এরপরে দেখো তোমরা হচ্ছে যে ফর্মুলাটা এতক্ষণ ধরে পড়ছিলা বা আমি তোমাদেরকে পড়াইলাম যে PV = হচ্ছে nRT। PV = কি পড়ছি আমরা? PV = হচ্ছে nRT। সো এই PV = nRT, n আর r এখান থেকে নতুন যদি একটা কনস্ট্যান্ট ডেভেলপ করি সেটাকে আমরা যদি k বলি, এই kটা হচ্ছে আমাদেরকে বোলজম্যান ধ্রুবক। এই kটাকে বলা হয় কি? বোলজম্যান ধ্রুবক। সো ওইটাই লিখলো আর কি, PV = হচ্ছে kT। ঠিক আছে? সো এটাও আশা করি বুঝতে পারলা। এবার হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে যাব। আচ্ছা, এখান থেকে হচ্ছে দেখো r এর যে ভ্যালুটা এটা কিন্তু তোমরা মুখস্থ জানো। n এর মান যদি বলে দেয় সেখান থেকে তুমি খুব সহজে কি করতে পারবা? সেখান থেকে তুমি হচ্ছে k এর ভ্যালুটাও বের করে ফেলতে পারবা। যেমন এই যে r এর যে আলোচনাটা বলতেছিলাম, আমাদের কিন্তু r এর মানটা চলে আসছে। r এর মান নিয়ে আমাদের আলোচনা অলরেডি করা হয়েছে। r এর মান নিয়ে আমরা কি আলোচনা করছি বলো? r এর মান নিয়ে আমরা কি আলোচনা করলাম? r এর মান হচ্ছে তোমার এই যে r এর একক হচ্ছে জুল, কেলভিন ইনভার্স 1, মোল ইনভার্স 1। ঠিক আছে? এটা হচ্ছে r এর একক। আর r এর মান তো বলেই দিলাম 8.314। সো এই স্লাইডের আসলে আহামরি কোনো কাজ না, এই স্লাইডের আলোচনা আমাদের অলরেডি করা হয়ে গেছে। আর এখান থেকে দেখো আমাদের আরেকটা ফর্মুলা আমরা ডেভেলপ করতে পারি, সেটা হচ্ছে রো, সেটা হচ্ছে কি? ρ1 T1 = ρ2 T2।
এখানে রো মানে হচ্ছে ঘনত্ব, ঠিক আছে? ঘনত্বের সাথে তুমি যদি তাপমাত্রার রিলেশনটা দেখাও সেটা কি ρ1 T1 = ρ2 T2, ক্লিয়ার? একই রকম ভাবে হচ্ছে আমাদের চাপের সাথে রো এর যদি সম্পর্কটা দেখি সেটা হচ্ছে P1 P2 = ρ1 ρ2। সো এই ফর্মুলাগুলো আমরা একটু কেয়ারফুল থাকলে আমরা আমাদের ম্যাথগুলা খুব সহজে করে ফেলতে পারবো। আচ্ছা, পরবর্তীতে যাচ্ছি। পরবর্তীতে হচ্ছে ওই তো জাস্ট মুখস্থের কিছু মান, এগুলো তোমাদের এমসিকিউতে কাজে লাগবে, যে প্রমাণ তাপমাত্রার মান কত, প্রমাণ চাপের মান কত, এখানে হচ্ছে প্রমাণ চাপের সংজ্ঞাটাও বলা আছে, একটু খেয়াল থাকবে। আমরা কিন্তু অলরেডি ম্যাথ করতেছি আসলে, ঠিক আছে? ম্যাথ করতে গিয়ে আমরা এই ভ্যালুটা ইউজও করছি, যে 101.325, আমি এরকম ভাবে বলতেছিলাম, ওইটাকে যদি তুমি সাইন্টিফিক্যালি লেখো তাহলে এই যে জিনিসটা চলে আসে 101.013 ইন্টু 10⁵। সো অলরেডি বেশ বিষয়গুলো আসলে আলোচনায় চলে আসছে। আমরা পরবর্তীতে যাচ্ছি। আচ্ছা, পরবর্তীতে দেখো, পরবর্তীতে হচ্ছে কি বলতেছে, ওই একই আসলে, এটা হচ্ছে প্রমাণ শূন্য তাপমাত্রার মান। এটা একটু খেয়াল রাখবা যে 0 কেলভিন বা -273°C বলা হয় প্রমাণ শূন্য তাপমাত্রা, ঠিক আছে? তাহলে এখান থেকে হচ্ছে আমরা পরবর্তীতে যাচ্ছি। এবার হচ্ছে একটা ম্যাথ দেয়া আছে আমাদের কাছে, দেখি এই ম্যাথটা কিভাবে করা যায়। এখানে হচ্ছে ঘনকের অভ্যন্তরে অক্সিজেনের চাপ কত, খুবই সিম্পল। এটা আমি করাবো না আসলে, অ্যাকচুয়ালি এই ম্যাথটা আমাদের অলরেডি প্রিভিয়াসলি যে ম্যাথগুলো করছি সেগুলোর আলোচনায় চলে এসেছে। কিন্তু খেয়াল করে দেখো, এখানে হচ্ছে তাপমাত্রা বলে দিছে, অক্সিজেনের পরিমাণ বলে দিছে, তোমার কাছে 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের ঘনকের কথা বলা। সো ঘনকের কি তুমি আয়তন বের করতে পারবা, সো তোমার আয়তন সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিছে। পরবর্তীতে বলছে কি যে 1 মোল অক্সিজেনের ভর হচ্ছে 32 গ্রাম, তাহলে ঘনকের অভ্যন্তরে অক্সিজেনের চাপ কত? খুব সিম্পল, জাস্ট PV = nRT। এই ফর্মুলা থেকে P মানে কত, nRT ডিভাইডেড বাই হচ্ছে V, এটা ইউজ করে P এর মান বের করবা। খুবই সিম্পল, জাস্ট এই ম্যাথটা করে ফেলা যাবে কিন্তু। আচ্ছা, পরবর্তীতে যাই। পরবর্তীতে হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব রিলেটেড বা গ্যাসের অণু রিলেটেড কিছু আলোচনা আমাদের কাছে করা আছে। যেমন গ্যাসের অণুগুলো কি হয়, আমরা খুবই ছোটবেলায় পড়ছিলাম কিন্তু, যে গ্যাসের অণুগুলো হচ্ছে ভাসমান অবস্থায় থাকে, তাদের মধ্যকার আন্তঃআণবিক বলের পরিমাণ কম হয়, সুতরাং তারা হচ্ছে খুব দূরত্ব মেনটেন করে এলোমেলো ভাবে চলতে থাকে বা ভাসমান করতে ভাবে থাকে, তাই না? যেমন কঠিন পদার্থের অণুগুলো খুব বেশি কনজেস্টেড ভাবে থাকে, বাট গ্যাসের অণুগুলো কিন্তু ওইভাবে থাকে না। ওই বিষয়গুলি আসলে এই স্লাইডটুকুতে বলা। আচ্ছা, পরবর্তীতে কি, পরবর্তীতেও হচ্ছে ওই যে এটারই ধারাবাহিকতায় কিছু বৈশিষ্ট্য বলা, যে গ্যাসের অণুগুলো যখন চলাচল করতেছে তখন তারা একটা আরেকটার সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সো ওই বিষয়গুলি আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ধাক্কা দেয়। সো এগুলা তোমরা একটু পড়লেই এই বৈশিষ্ট্যগুলা বুঝতে পারবা। আচ্ছা, এরপরে যাই। এরপরে হচ্ছে কি বলা, এরপরে হচ্ছে আমাদের ওই যে গ্যাসের অণুগুলোর কথা বলতেছিলাম, যে গ্যাসের অণুগুলো হচ্ছে মুক্তভাবে চলাচল করতে থাকে। সো তারা কত বেগ নিয়ে অ্যাকচুয়ালি চলাচল করে সেই বিষয়গুলো এখানে দেয়া, অর্থাৎ গ্যাসের অণুগুলার যে বেগ সেগুলো নিয়ে আমাদের কিছু আলোচনা। এই স্লাইডটুকু ভেরি ইম্পর্টেন্ট, একটু খেয়াল রাখতে হবে। গ্যাসের অণুগুলার গড়বেগ কত? গ্যাসের অণুগুলার গড়বেগ হচ্ছে প্রত্যেকটা অণুর বেগ যোগ করব ডিভাইডেড বাই অণুর সংখ্যা। এটা তো বুঝতেছি, এটা তো খুবই সিম্পল। এরপরটা দেখো, এরপরটা হচ্ছে গ্যাসের অণুর গড় বর্গ বেগ, অর্থাৎ প্রত্যেকটা অণুর যে বেগ সেগুলোকে স্কয়ার করব, দেন যোগ করব, ফাইনালি হচ্ছে মোট অণু সংখ্যা দিয়ে ভাগ করে দিব, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, প্রত্যেকটা অণুর যে বেগ সেগুলোকে বর্গ করলাম, তারপর একসাথে যোগ করলাম, ফাইনালি n দিয়ে ভাগ করে দিলাম, ক্লিয়ার? সো এখান থেকে গ্যাসের গড় বর্গ বেগে চলে আসলো। বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই লাস্টেরটা, বাট যেটা বলতেছিলাম অ্যাকচুয়ালি আমাদের গড় বেগ এবং গড় বর্গ বেগ এটার আলোচনা হয়েছে, বাট এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গড় বর্গ বেগের বর্গমূল। এটাকে হচ্ছে আমরা বলি আসলে CRMS, এই ভেলোসিটি। এখানে RMS মানে হচ্ছে রুট মিন স্কয়ার ভেলোসিটি, বুঝছো? সো আমরা করব কি, প্রথমে হচ্ছে প্রত্যেকটা অণুর বর্গ করলাম, বেগের বর্গ করলাম, করে করে যোগ করব ডিভাইডেড বাই n। তাহলে ভিতরের অংশটুকুকে কি বললাম, একটু আগে কিন্তু শিখছি, গড় বর্গ বেগ, রাইট? ভিতরের অংশটুকু হচ্ছে গড় বর্গ বেগ, এর বাইরে হচ্ছে রুট করে দিলাম, তার মানে আলটিমেটলি কি করলাম, আমরা মূল গড় বর্গ বেগ বের করলাম, ঠিক আছে? আমরা যখন ম্যাথ করব তখন হচ্ছে গ্যাসের অণুগুলোর জন্য আমরা সাধারণত এই CRMS যে ভেলোসিটিটা, অর্থাৎ মূল গড় বর্গ বেগের যে ভেলোসিটিটা, সেটাই ইউজ করব, ক্লিয়ার?
চলো সামনে দিকে যাই। এবার হচ্ছে আমরা নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ওই তো আলোচনা চলে এসেছে আসলে গ্যাসের অণুর আণবিক যে গতিতত্ত্বটা সেটা অলরেডি বললাম, যে অণুগুলো কিভাবে চলাচল করে তাদের ওই ঘটনাগুলোই আসলে বলা। পরবর্তীতে হচ্ছে আদর্শ গ্যাসের চাপের সমীকরণ। আমরা যেটা দেখব সেটা হচ্ছে আদর্শ গ্যাসের চাপের সমীকরণ। সো এই ফর্মুলাটা একটু খেয়াল রাখো। আমরা একটু আগে পড়ছিলাম PV = nRT, আবার PV কে লেখা যায় কি 1/3 mc²। এখানে c মানে হচ্ছে গ্যাসের অণুর বেগ আর m মানে হচ্ছে গ্যাসের অণুর আণবিক ভর। ক্লিয়ার? আবার এটাকে বলা যায় কি PV হচ্ছে 1/3 mc²। ঠিক আছে, তাহলে P মানে হচ্ছে কি 1/3 m/v, মানে v-টাকে ওইদিকে নিয়ে গেলাম c²। ঠিক আছে, তাহলে এখানে m/v কে কি লেখা যায়? m/v কে লেখা যায় হচ্ছে ঘনত্ব বা রো। তো আলটিমেটলি আমরা এই দুইটা ফর্মুলা একটু কেয়ারফুল থাকবো। এই দুইটা ফর্মুলা আমরা মনে রাখলে আমাদের এখান থেকে ম্যাথ করা সহজ হবে। আচ্ছা, পরবর্তীতে যাও। ওই যে বয়েলের সূত্রগুলো থেকে আসলে অলরেডি আলোচনায় চলে আসছে, বাট যেই ফর্মুলাগুলো তোমাদের একটু মনে রাখা দরকার আমি সেগুলো মার্ক করে দিই। এই ফর্মুলাটা আমরা খেয়াল রাখবো। এখানে P মানে হচ্ছে 2/3 ইন্টু E ডিভাইডেড বাই গ্যাসের E মানে হচ্ছে গ্যাসের গতি শক্তি, আর V মানে হচ্ছে গ্যাসের আয়তন, অর্থাৎ 2/3 ইন্টু E ডিভাইডেড বাই V। এগুলো আমাদের একটু খেয়াল রাখা লাগবে। আচ্ছা, চাপের সূত্রের ক্ষেত্রে আসছে, আসলে এগুলো অলরেডি মোটামুটি আলোচনা করা হয়েছে আমাদের। আমরা হচ্ছে যেটা একটু পরবর্তীতে ফার্দার যাব। হ্যাঁ, এবার এই ফর্মুলাটা একটু দেখো। এই ফর্মুলাগুলো থেকে সামনে দেখবা আমাদের কিছু ম্যাথ আছে, সো আমরা এই ফর্মুলা থেকে একটু খেয়াল রাখি। এখানে হচ্ছে একটু আগে যে CRMS ভেলোসিটি বের করলাম, সেই C কে লেখা যায় কি √3p/ρ, সেটাকে লেখা যায় কি √3p/ρ। আর এটা তো আমরা অলরেডি বললাম যে আমাদের P মানে হচ্ছে 2/3 ইন্টু গতিশক্তি ডিভাইডেড বাই আয়তন। সো এগুলো বলা হয়েছে। এখন হচ্ছে জাস্ট সামনের দিকে গিয়ে ম্যাথ করার পালা। ক্লিয়ার? এখন হচ্ছে দেখো এখান থেকে সব ফর্মুলা আমরা পড়ছি, জাস্ট হচ্ছে প্রথমে একটা ম্যাথ এক্সাম্পল, এটা একটু খেয়াল করো। স্বাভাবিক তাপমাত্রা, তো তাপমাত্রার ভ্যালু কত বলে দিছে। স্বাভাবিক তাপমাত্রা মানে 0°C। তারপর চাপের ভ্যালু কত 101.325, ওই যে ভ্যালুটা বললাম ওইটা। নাইট্রোজেনের যে ঘনত্ব সেটাও বলে দিচ্ছে, নাইট্রোজেনের ঘনত্ব অর্থাৎ রো এর ভ্যালু তুমি জানো। এখন বলছে কি এই অণুগুলোর গড় বর্গবেগের বর্গমূল বা CRMS কত, এটাকে ফর্মুলা পড়লাম না 3p/ρ। সেই ফর্মুলা থেকে কিন্তু তোমরা এই CRMS ভেলোসিটিটা বের করতে পারবা। ঠিক আছে, এখানে তো P এর মান জানো, রো এর মান জানো, সব জানো, সো এখান থেকে বের করে ফেলতে পারবা। পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনে বলছে 100°C তাপমাত্রায় নাইট্রোজেন অণুর CRMS। এখানে দেখো তাপমাত্রার কথাটা বলে দিয়েছে। সো কি করব আমরা? তাপমাত্রার জন্য আমরা হচ্ছে 3RT/m এই ফর্মুলাটা ইউজ করব। আমরা নাইট্রোজেনের আণবিক ভর জানি, R এর মান জানি, এবং T এর ভ্যালু আমাদের তো কোশ্চেনেই বলা। সো সবকিছু জানি যেহেতু আমরা 3RT/m এই ফর্মুলা ব্যবহার করে গ্যাসের অণুর বর্গবেগ বা CRMS যে ভেলোসিটিটা সেটা বের করে ফেলবো। আচ্ছা, এরপরে আসো। এরপরে কি? এরপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে কত °C তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ 100°C তাপমাত্রায় অণুর মূল গড় বর্গবেগের সমান হবে। আচ্ছা, তার মানে দেখো C মানে হচ্ছে কি, C এর ফর্মুলা আমরা কি জানি? আসলে কোথায় ব্যাপারটা? এই যে C এর ফর্মুলা হচ্ছে √3RT/m, তাই না? এখন দেখো T এর ভ্যালুর চেঞ্জ হচ্ছে, R = 3 = m = এগুলো তো সব কনস্ট্যান্ট, তাই না? তাহলে এখন কি বলতেছে যে প্রথম ক্ষেত্রে মনে করো তাপমাত্রা যখন হচ্ছে তাপমাত্রা হচ্ছে যখন 100°, তো সেটাকে আমরা T1 দিয়ে লিখলাম, তখন আমাদের মূল গড়বেগ হচ্ছে C1। আবার তাপমাত্রা যখন হচ্ছে তোমার একটা নতুন তাপমাত্রা সেটা হচ্ছে T2, তখন মূল গড়বেগ হচ্ছে C2, অর্থাৎ 3RT2/m। এখান থেকে আমরা কি বলতে পারি? আমরা কম্পারিজন করে বলতে পারি যে দুইটার ক্ষেত্রেই হচ্ছে মূল গড়বেগ ইকুয়াল হওয়ার কথা বলছে, তাই না? তাই তো বলছে যে মূল গড়বেগের ইকুয়াল হবে, অর্থাৎ C1 = C2। তো এখান থেকে হচ্ছে আমরা কি লিখতে পারি? সবকিছু কাটাকাটি যদি চলে যায়, √T1 হচ্ছে √T2, তাই না? √T1 √T2। তো সেখান থেকে আলটিমেটলি তুমি T2 এর যে ভ্যালুটা সেটা বের করতে হবে আর কি। ঠিক আছে,
আচ্ছা, এরপরে হচ্ছে কি বলছে, এরপরে বলছে যে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই তো গতিশক্তি বের করার ফর্মুলাটা বলছে, তাই না? গতিশক্তির জন্য কি পড়ছি? গতিশক্তির জন্য আমরা পড়ছি হচ্ছে P = 2/3 × E/v, তাই না? এখান থেকে E এর ভ্যালুটা আমাদের বের করতে হলে 3/2 × PV। ক্লিয়ার? সো এখান থেকে সবকিছুর মান যদি দেয়া থাকে তুমি জাস্ট হচ্ছে এখানে বসায় आंसर বের করবা। যেমন এখানে হয়তো P আর V এর মান দেয়া নাই, বাট P আর V এর বদলে কি বসানো যায়? 3/2 nRT বসানো যায় না? 3/2 কিন্তু nRT বসানো যায়, রাইট? PV মানেই তো nRT। সো এটা বসাই দিলে আমাদের आंसर চলে আসবে। ক্লিয়ার? সো এই ম্যাথগুলো খুবই সহজ আসলে, এগুলোর জন্য তোমাকে জাস্ট ফর্মুলাগুলো একটু ক্লিয়ার থাকা লাগবে। এটাও একই ম্যাথ। সো আমরা একটু সামনের দিকে যাচ্ছি, এটাও একই ম্যাথ। এবার হচ্ছে নতুন একটা টপিক আসলো, সেটার নাম হচ্ছে গড় মুক্ত পথ। সেটার নাম কি বলো? সেটার নাম হচ্ছে গড় মুক্ত পথ। সো গড় মুক্ত পথ কি জিনিস? আমাদের গ্যাসের অণুগুলা তারা কি হচ্ছে, মনে করি অণু একবার এইদিকে যাচ্ছে, একবার এইদিকে যাচ্ছে, একবার এইদিকে যাচ্ছে, অর্থাৎ মুক্তভাবে চলাচল করতেছে, রাইট? সো এই গ্যাসের অণুগুলার যে কোনো দুইটা অণুর পরস্পর সংঘর্ষ হওয়ার যে মধ্যবর্তী গড় দূরত্বটা, সেটাকেই হচ্ছে আমরা গড় মুক্ত পথ বলি। সো মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই ধাক্কার সংখ্যা, অর্থাৎ একটা অণু যতটুকু দূরত্ব অতিক্রম করে আর সেই দূরত্ব অতিক্রম করতে গিয়ে তার যতগুলা ধাক্কা লাগে অন্য অন্যর সাথে, সেই সংখ্যাটা হচ্ছে ডিভাইড করে দিব, তাহলে আমরা গড় মুক্ত পথ পেয়ে যাব। এই গড় মুক্ত পথকে হচ্ছে আমাদের ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়, ল্যামডা। ঠিক আছে? সো ল্যামডা দিয়ে আমরা কি করব? গড় মুক্ত পথ প্রকাশ করব। পরবর্তীতে যাও, এবার হচ্ছে একটু খেয়াল রাখবা, এই যে গড় মুক্ত পথ ল্যামডা, সেটার ফর্মুলা হচ্ছে 1/n π∑²। ঠিক আছে? এটাকে লেখা যায় হচ্ছে, সরি এই তো এখানে এটাকে লেখা যায় হচ্ছে 1/n π∑²। 1/n π∑²। n মানে হচ্ছে ওই অণুর সংখ্যা, পাই মানে তো তোমরা জানোই, আর সিগমা মানে হচ্ছে অণুর ব্যাস, অর্থাৎ একটা গ্যাসের অণুর যে ব্যাস, এই ব্যাস হচ্ছে সিগমা। সো n π∑² দিয়ে আমরা এই হচ্ছে আমাদের গড় মুক্ত পথ ল্যামডা পেয়ে যাব। সো এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটার একটা নাম আছে, এটাকে বলা হয় ক্লসিয়াসের ফর্মুলা। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ক্লসিয়াসের ফর্মুলা। ক্লিয়ার? এটাকে বলা হয় ক্লসিয়াসের ফর্মুলা। হয়তো এখানে স্লাইডে নামটাও লেখা আছে, এই যে ক্লসিয়াস। হ্যাঁ, এটাকে বলা হয় ক্লসিয়াসের ফর্মুলা। আমরা একটু খেয়াল রাখবো, কারণ সামনে আমরা আরো ফর্মুলা দেখব। যেমন আরেকটা ফর্মুলা দেখো, সবকিছু সেম, ল্যামডার সাথে সবকিছু সেম, ল্যামডা = 1/n π∑², সব সেম, শুধুমাত্র একটা 1/√2 এক্সট্রা গুণ হইলো। এই যে এই ফর্মুলাটা দেখো, 1/√2 এক্সট্রা গুণ হইলো। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় ম্যাক্সওয়েলের ফর্মুলা। এটাকে বলা হয় ম্যাক্সওয়েলের ফর্মুলা। সবগুলাই কিন্তু এই গড় মুক্ত পথের ফর্মুলাই, বুঝছো? বা এক একজন বিজ্ঞানী এক এক ভাবে এটাকে এক্সপেরিমেন্ট করে তাদের নতুন ফর্মুলা ধারণা দিচ্ছে। আরেকটা ফর্মুলা আছে, সেটাকে বলা হয় বোলজম্যানের ফর্মুলা। সেই ফর্মুলা অনুযায়ী 3/4 লিখি এখানে, 3/4 × 1/n π∑², এটাই হচ্ছে সেই বোলজম্যানের ফর্মুলা। সো খেয়াল করলে দেখবা 1/n π∑², অর্থাৎ ক্লসিয়াসের ফর্মুলার সাথে নতুন একটা সহগ গুণ হইলেই আলটিমেটলি নতুন নতুন ফর্মুলা আসতেছে। একটা হচ্ছে ম্যাক্সওয়েলের আর একটা হচ্ছে বোলজম্যানের। ক্লিয়ার? সো আমরা হচ্ছে মোটামুটি আমাদের এই গ্যাসের অণুর গড় মুক্ত পথ সম্পর্কে আলোচনা করলাম। এখানে গড় মুক্ত পথের ম্যাথ দেয়া, আশা করি পারবা। গ্যাসের অণুর যে ব্যাস সিগমা সেটা বলা আছে, অণুর সংখ্যা যেটা সেটা বলা আছে, জাস্ট হচ্ছে ফর্মুলাতে বসাই দিলেই आंसर করা যাবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা নতুন একটা কনসেপ্টে যেতে যাচ্ছি। নতুন কনসেপ্টটা হচ্ছে তোমার শক্তির সমবিভাজন নীতি। শক্তির সমবিভাজন নীতিটা কি বলে? শক্তির সমবিভাজন নীতিটা হচ্ছে আমাদের গ্যাসের অণুর স্বাধীনতার যে মাত্রা, সেই স্বাধীনতার মাত্রায় শক্তিটা সমভাবে বিভাজিত হয়। অর্থাৎ সংজ্ঞাটা হয়তো এখানে লেখা আছে যে, মনে করো এটা হচ্ছে গ্যাসের স্বাধীনতার মাত্রার যে সংজ্ঞা সেটা। এই স্বাধীনতার মাত্রার মধ্যে আমাদের গ্যাসের অণুর যে গড় গতিশক্তিটা, সেটা কি হয়? সমভাবে বঞ্চিত না, কথাটা হবে সমভাবে বন্টিত হয়। ক্লিয়ার? সমভাবে ভাগ হয় আর কি, বুঝছো? একটু স্লাইডে ভুল আছে।
এখানে হচ্ছে গ্যাসের অণুর যে গতিশক্তিটা সেটা স্বাধীনতার মাত্রার উপর সমভাবে বণ্টিত হয়। অর্থাৎ আমরা কি বলতে পারি, আমাদের যে টোটাল যে শক্তিটা সেটা হচ্ছে হাফ কেটি করে প্রত্যেকটা স্বাধীনতার মাত্রায় বণ্টিত হচ্ছে। তাহলে আমাদের টোটাল শক্তি ই মানে কি, স্বাধীনতার মাত্রা এফ ইন্টু হাফ কেটি। ঠিক আছে, এটাও একটা ফর্মুলা আমরা দেখলাম, সো এটা একটু খেয়াল রাখবো। তার মানে এটাকে বলা হয় শক্তির সমবিভাজন নীতি। আচ্ছা, পরবর্তীতে যাও। পরবর্তীতে হচ্ছে জলীয় বাষ্প বায়ুর চাপ নিয়ে আমাদের আলোচনা। এখন দেখো, মনে করো একটা বায়ুর ইনভায়রনমেন্টে, একটা পরিবেশের বায়ুতে তোমার জলীয় বাষ্প উপস্থিত আছে, বা যেই পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত আছে সেই পরিমাণ জলীয় বাষ্প ম্যাক্সিমাম না, অর্থাৎ তুমি ওই বায়ুতে আরো জলীয় বাষ্প অ্যাড করতে পারবা। ধরো একটা মিষ্টির প্যাকেট, সেই মিষ্টির প্যাকেটে যতগুলো মিষ্টি আটবে তার থেকে কম সংখ্যক মিষ্টি আছে, তাহলে এরকম পরিস্থিতিটাকে আমরা বলবো হচ্ছে অসম্পৃক্ত বাষ্পচাপ। অর্থাৎ যতটুকু বায়ু ধারণ ক্ষমতা, যতটুকু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, তার থেকে যদি কম জলীয় বাষ্প থাকে, সেই জলীয় বাষ্প যেই পরিমাণ চাপ প্রোভাইড করবে তাকে আমরা বলবো কি, অসম্পৃক্ত বাষ্পচাপ। আর সেই পরিমাণ জলীয় বাষ্পই যদি ওই বায়ুতে উপস্থিত থাকে, তখন সেটা যে চাপ দিবে তাকে কি বলবো, সম্পৃক্ত বাষ্পচাপ। ঠিক আছে, তার মানে হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ, অসম্পৃক্ত বাষ্পচাপ, এই দুইটা ধারণা আশা করি ক্লিয়ার হইল। এবার যাও, এবার হচ্ছে পরবর্তীতে যাই। এবার পরবর্তীতে আমরা দেখব আমাদের সম্পৃক্ত বাষ্পের বৈশিষ্ট্য তো অলরেডি দেখলাম, অসম্পৃক্ত বাষ্পের বৈশিষ্ট্য অলরেডি আলোচনা করলাম। এবারের কনসেপ্টটা খেয়াল করো। এবারের কনসেপ্টটা হচ্ছে, সাপোজ তোমার যে বায়ুর এনভায়রনমেন্ট, সেখানে যে জলীয় বাষ্প আছে সেটা সম্পৃক্ত না, আরো জলীয় বাষ্প অ্যাড করা যায়। বাট তুমি করলা কি, তুমি একটা কাজ করলা, তোমার যে তাপমাত্রা, বায়ুর যে উইদিনের পরিবেশে যে তাপমাত্রাটা, সেটাকে তুমি কি করলা, এই তাপমাত্রাটাকে তুমি চেঞ্জ করে দিলা। তুমি যদি তাপমাত্রা চেঞ্জ করে দাও, তখন যেই পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত ছিল সেই পরিমাণ জলীয় বাষ্প দিয়েই ওই বায়ুটা হয়ে যাবে কি, সম্পৃক্ত হয়ে যাবে। অর্থাৎ মনে করো ঘটনাটা এরকম হইল যে একটা বায়ুতে যতটুকু জলীয় বাষ্প থাকার কথা সম্পৃক্ত ছিল না, তাপমাত্রা চেঞ্জ করে দিলাম, তাপমাত্রা চেঞ্জ করার সাথে সাথে ওই বায়ুর ধারণ ক্ষমতাও চেঞ্জ হয়ে গেল, ওই বায়ুটা এখন সম্পৃক্ত হয়ে গেল। তাহলে যেই তাপমাত্রা থেকে ঘটনাটা ঘটে সেই তাপমাত্রাটাকে বলা হয় শিশিরাঙ্ক, সেই তাপমাত্রাটাকে বলা হয় শিশিরাঙ্ক। সো এটাও আমরা খেয়াল রাখলাম। এবার হচ্ছে এখান থেকে কিছু বিষয় আসবে, পরম আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, এগুলো আসলে লাগবে না। এটা দেখো, এবার হচ্ছে এখান থেকে আমাদের কিছু বিষয় আসবে, এগুলো একটু খেয়াল রাখা লাগবে। যে আমাদের মনে করো বায়ুর তাপমাত্রা আমাদের কাছে বলে দিছে, আমাদের কাছে শিশিরাঙ্কের তাপমাত্রা বলে দিছে, আমাদেরকে বলতেছে কি আপেক্ষিক আর্দ্রতা বের করতে, আমাদেরকে বলতেছে আপেক্ষিক আর্দ্রতা বের করতে। সো আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে আপেক্ষিক আর্দ্রতা বের করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আলোচনা খুব সম্ভবত এখন আসে নাই, তারপরে লিখি। ফর্মুলাটা হচ্ছে F ডিভাইডেড বাই ক্যাপিটাল F ইন্টু 100%। অর্থাৎ F মানে কি, উপরে ছোট f মানে হচ্ছে শিশিরাঙ্কে যে বায়ু, সেই বায়ুর সম্পৃক্ত বায়ুর চাপ, অর্থাৎ শিশিরাঙ্কে সম্পৃক্ত বায়ুর চাপ। আর ক্যাপিটাল F মানে হচ্ছে বায়ুর যে তাপমাত্রা সেটাতে সম্পৃক্ত বায়ুর চাপ। সো তোমাদের কোশ্চেনে দেখবা এই যে চাপের ভ্যালুগুলো উল্লেখ করা আছে, সো সেই চাপের ভ্যালুগুলো থেকে শিশিরাঙ্কে যে বায়ুর চাপ সেটা তোমাদের বসাইতে হবে, এবং বায়ুর তাপমাত্রা অর্থাৎ 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে বায়ুর চাপ সেটা বসাইতে হবে। বসাই দিলেই আমরা কি পেয়ে যাব, আমাদের আপেক্ষিক আর্দ্রতার যে মান সেটা আমরা পেয়ে যাব। সো এটাও হচ্ছে একই রকম ঘটনা, এটার ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা রিলেটেড ম্যাথ, এটাও হচ্ছে আমাদের আশা করি পারা যাবে। আমাদের বায়ুর তাপমাত্রাটা বলা, আমাদের শিশিরাঙ্কের তাপমাত্রা বের করে ম্যাথটা করা লাগবে। সো এইগুলা ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসের আলোচনা। আজকের ক্লাসের আলোচনায় আমরা প্রথমে হচ্ছে আদর্শ গ্যাস সম্পর্কে কিছুক্ষণ আলোচনা করলাম, তারপর হচ্ছে গ্যাসের অণুর গতিতত্ত্ব দেখলাম, পরবর্তীতে হচ্ছে আমাদের এই গ্যাসের অণু রিলেটেড যে মানে আণবিক তত্ত্বের পরে হচ্ছে গ্যাসের অণুর বেগের আলোচনাটা আসলো। ঠিক আছে, তো গ্যাসের অণুর বেগ কিভাবে বের করব, বেগ রিলেটেড কিছু ম্যাথ আমরা করলাম। এর ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা আপেক্ষিক আর্দ্রতা এবং সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্পচাপ সম্পর্কে বললাম। সো আজকের ক্লাসে আমাদের চ্যাপ্টারের যে বেসিক কনসেপ্টগুলো সেগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি। সো ক্লাসের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।